স্বাগত নিউজ 24 বেলা 11টার বিরোধী সংবাদে। সাথে আছে আমি আকাশ হাসান। শুরুতেই অগ্নিঝরা মার্চ। মহাকালের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো আবারও ফিরে এসেছে ইতিহাসের জঘন্যতম গণহত্যার রাত ভয়াল 25শে মার্চ। এই কালো রাতের বিভৎসতা এতটাই নির্মম যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ আর ধ্বংসযজ্ঞের অতীত সব রেকর্ড ছাপিয়ে হয়ে উঠেছে বিশ্বের ভয়ালতম গণহত্যার রাত। আওয়ামী লীগ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে, আর সরকার আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। 7 মার্চ বঙ্গবন্ধুর এই উচ্চারণই পাকিস্তানি শাসক গোষ্ঠীর মনে ভয় ধরিয়ে দেয়। শুরু হয় ষড়যন্ত্রের নেপথ্য ও প্রকাশ্য নাটক। ইয়াহিয়া খানের টালবাহানার আলোচনার আড়ালে চলতে থাকে সামরিক প্রস্তুতি। 7 থেকে 24 মার্চ নানা ঘটনা পেরিয়ে আসে 25শে মার্চ কাল রাত 10টা বাজার কিছু পরেই পূর্ণ সামরিক শক্তি নিয়ে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর জমদূত হয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা। হামলার কৌশল হিসেবে পাকিস্তানি সামরিক বাহিনী প্রথমে আক্রমণ চালায় পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন ও নীলক্ষেত এলাকায়। আর এই হামলার দায়িত্ব দেওয়া হয় 22 বেলুচ রেজিমেন্টকে। তাদের প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারায় পুলিশের 1100 বীর যোদ্ধা। অন্যদিকে 18 নং পাঞ্জাব, 32 নং পাঞ্জাব ও 22 বেলুচ রেজিমেন্ট ট্যাঙ্ক ও মর্টার হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জগন্নাথ হলে ঘটে নৃশংস হত্যার সব থেকে বড় ঘটনাটি। হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত। তৎকালীন ইকবাল হল আর রোকেয়া হলেও ঠান্ডা মাথায় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি জান্তারা। সেই রাতের প্রত্যক্ষদর্শীরা সেই স্মৃতি মনে করে আজও আঁতকে ওঠেন। প্রথম তাগড়া দেখে 15 জনকে লাইন করায় নিয়ে আসছে। আইসা এই যত লাশগুলার মারছিল সেইগুলার লাশগুলারে এখানে না জড়ো করছে, জড়ো করে ওদেরকে লাইন করাইয়া ব্রাশ ফায়ার করে মারছে। আপনাদের কাছে এইসব কথা বলার জন্য রেখে দিয়ে গেছে আমাকে, না আমার বাঁচার কথা ছিল না। আমার সাথে কেউই নাই। 25শে মার্চ কালো রাত্রিতে আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা ওই রাত্রে ডিউটি অবস্থায় ছিল, ওইখানে তাকে শহীদ করা হয়। পরিসংখ্যান বলছে 25শে মার্চের অপারেশন সার্চ লাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক, জগন্নাথ হলের 450, ইকবাল হলের 200 আর রোকেয়া হলের 300 শিক্ষার্থীকে ঠান্ডা মাথায় খুন করে তারা। শুধু ছাত্র, শিক্ষক আর পুলিশ নয়, সাধারণ মানুষকে হত্যার নির্মম উৎসবে মাতে পাকিস্তানি জান্তারা। রাজপথে জলপাই রঙের ট্যাঙ্ক নামে ইতিহাসের তথ্য মতে সেই রাতে প্রায় 50,000 নিরীহ বাঙালিকে খুন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই 25শে মার্চ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা আর আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা। শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের আপামর মানুষের দাবি, এই গণহত্যা দিবসের যেন আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়। তাহলে 21শে ফেব্রুয়ারির মতো সারা পৃথিবীর মানুষ এই দিনটিকেও গণহত্যা দিবস হিসেবে স্মরণ করবে, শ্রদ্ধায় স্মরণ করবে আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদেরকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আগামীকাল 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকালে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকতা শেষে শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। বেলা 11টার পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জন্য নিরাপত্তার অংশ হিসেবে সকাল 9টার পর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে পুরো এলাকা। এ সময় সাধারণের জন্য বন্ধ থাকবে পুরো এলাকা। নরেন্দ্র মোদী ফিরে যাওয়ার পর ফের সবার জন্য খুলে দেওয়া হবে পুরো এলাকা। যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল 11টায় বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে 2 দিনের সফরে ঢাকা দিল্লির মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে দ্বিপাক্ষিক চাওয়া পাওয়ার এসব হিসাবের ঊর্ধ্বে করোনাকালে মোদীর এই সফরকে বন্ধুত্বের অন্যতম নিদর্শন হিসেবে দেখছে উভয় দেশ। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর হওয়ায় মোদীর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উভয় দেশের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে মোদীর সফরে সমুদ্র অর্থনীতি, অভিন্ন 6 নদীর পানি বন্টন, শিক্ষা ও পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 5টি MOU সই হতে পারে। তবে সেসব হিসাব নিকাশের ঊর্ধ্বে বন্ধুত্বের বন্ধনকেই সামনে আনছে ঢাকা। আমরা দুই প্রতিবেশী দেশ একটা সুসম্পর্ক বজায় রেখেছি। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদীর বাংলাদেশ সফরের তাৎপর্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেই দেশের সরকার প্রধান আমাদের এই বিজয়ের, আমাদের এই স্বাধীনতা দিবসে এসে যোগদান করবেন। তারা আমাদের সম্মান দিয়েছেন। উনি 15 মাস পরে প্রথম বের হয়েছেন দেশ থেকে, তাও বাংলাদেশ, বিকজ দে লাভ বাংলাদেশ অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ ইট। এবং আমরা সম্মান দিব ওনাকে। এবারে তো আর কিছু চাওয়ার কথা না, এইটাই তো সবচেয়ে বড় যে উনি আসছেন। উভয় দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ঐতিহাসিক উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর দুই দেশের বন্ধুত্ব আরো শক্তিশালী করবে। সিম্বলিক অলসো ইন মেনি ওয়েজ যে কোভিড এর পরে পিএম মোদী কোথায় যাচ্ছেন, না বাংলাদেশে যাচ্ছেন, মানে ইট bolsters the imagination that the two countries are really getting closer. ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধুত্বের দাবি নিয়ে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার সুযোগ কাজে লাগাতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী, বলছেন বিশেষজ্ঞরা। এইরকম এই দুইটা বন্ধুপ্রতিম দেশে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে একেবারে এটা অগ্রহণযোগ্য। তিস্তা নিয়ে যে সমস্যা, যেটার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী খুব উদারভাবে বলেছেন যেটার সমাধান হওয়া উচিত। দুটো দেশের সরকার যেন পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে কাজ করে। আজকে যদি বাংলাদেশের ওপর দিয়ে যদি ভারত তার বাণিজ্য করতে পারে, তাহলে ভারতের ওপর দিয়ে বাংলাদেশ কেন তার বাণিজ্য করতে পারবে না? ঢাকার কর্মসূচির বাইরে সাতক্ষীরা ও গোপালগঞ্জে 2টি মন্দির পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ঢাকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে তার এই সফরে ঢাকা দিল্লির পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় স্পষ্ট করা হবে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ রব সাতক্ষীরার শ্যামনগরে। 27 মার্চ নরেন্দ্র মোদীর যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনের কথা রয়েছে। তার এই আগমনকে কেন্দ্র করে মাতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। ভারতের প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শেখুল ইসলাম জুয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 27 মার্চ সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনের কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এ কারণে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে শ্যামনগর সহ গোটা সাতক্ষীরায়। নরেন্দ্র মোদীকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য ঈশ্বরপুরে সোভান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠসহ পার্শ্ববর্তী স্থানে প্রায় 6টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। যশোরেশ্বরী কালী মন্দিরে শোভাবৃদ্ধিও করা হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা, পুলিশ সহ অন্যান্য যারা আছে বিভিন্ন দপ্তর সমূহের সঙ্গে উপজেলা প্রশাসন সর্বদা সমন্বয় রক্ষা করে চলেছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি কখন আসবেন, কখন তাকে আমরা শ্যামনগরে বরণ করে নিতে পারবো এবং সুন্দরভাবে অনুষ্ঠান শেষে শ্যামনগর থেকে তাকে আমরা বিদায় জানাতে পারবো। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে গোটা সাতক্ষীরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা 4টা টিম কাজ করছি, শ্যামনগরে 3টা এখানে। তো আমরা নিয়মিত চেকপোস্ট হিসেবে এটা আমরা আগেও করি, এখন একটু আরও অ্যাক্টিভ আমরা। তো এই কার্যক্রম আমাদের 27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। আর নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে মাতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, আমরা অত্যন্ত খুশি ও গর্বিত। যেটা আমাদের কখনো সম্ভব হতো না, সেটা আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে সেটা সম্ভব হচ্ছে। শুনছি যে 26-27 তারিখে আসবে, তো সেই জন্য অনেক আনন্দ লাগতেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে যোগ দিতে 26শে মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার টিকাদান কর্মসূচির খবর। টিকাদান কর্মসূচি চলার পরও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ
বৃদ্ধি অব্যাহত রয়েছে, সে সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। গেল দিনে বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও প্রায় 5 লাখ মানুষ, প্রাণহানি ঘটেছে 10,500। এই নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 12,53,00,000, প্রাণহানির সংখ্যা গড়িয়েছে 27,55,000-এ। বরাবর মতো গেল দিনও ব্রাজিলে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। 24 ঘন্টায় দেশটিতে 3,000-এর বেশি মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। এদিকে ভারতে ফের বাড়ছে কোভিড সংক্রমণের হার। এই পরিস্থিতিতে কোভিড সংক্রমণ রোধে উৎসবের দিনে প্রকাশ্যে জনসমাগমের লাগাম টানার উদ্যোগ নিয়েছে দিল্লি। ইউরোপেও বেড়েছে সংক্রমণ। এই ঘটনায় ইউরোপের বেশ কয়েকটি দেশে চলছে লকডাউন। এদিকে ঘোষণার একদিন পর ইস্টার উৎসবে 5 দিনের কঠোর লকডাউনের পরিকল্পনা বাতিল করেছে অ্যাঙ্গেলা মার্কেল সরকার। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা পরীক্ষার হার। বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল ও কুমরিটলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো, তালুকদার বিপ্লব। শুরুতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে পরীক্ষার হার কি পরিমাণ বেড়েছে এবং কি দেখছেন বাস্তব চিত্র, বিস্তারিত জানাবেন। আকাশ, যেমনটি আপনি বলছিলেন যে গত 2 দিনে করোনায় শনাক্তের হার দিন দিন হলো বাড়ছে, অর্থাৎ 3,500 ছাড়িয়ে গেছে। এবং আজকে এই মুহূর্তে আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমি একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু এখানে করোনার উপসর্গ এবং অস্ত্রোপচার সহ বিভিন্ন কারণ নিয়ে এখানে সাধারণ মানুষ এসেছেন করোনা শনাক্ত পরীক্ষা করার জন্য। কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখছি যে সকাল থেকে এখানে ভিড় করলেও এখানে যে পরীক্ষাগারটি রয়েছে নমুনা সংগ্রহের, সেটি মাত্র খোলা হচ্ছে। যেটি দেখছেন যে এই মাত্র ফ্যান এবং করোনার সেই সমস্ত সরঞ্জাম নিয়ে মাত্র হলো তালা খুলছেন এখানকার একজন লোক। এবং এখানে যাওয়ার যেই রাস্তাটি আসলে রাখা হয়েছে সেটির অবস্থা আসলে খুবই খারাপ, অর্থাৎ এখানে হেঁটে যাওয়ারও কোনো উপায় আসলে এখানকার মানুষের নেই। এবং সকাল থেকে এখানে কিন্তু উপস্থিত রয়েছে এই মাত্র একজন এসে এখানে একটি ইট বিছালেন, যখন তাদের হলো লোকজন হলো এসছেন। এবং এখানে ঠিক এই যেখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে ঠিক তার সামনেই এখানে হলো ঢালাইয়ের কাজ চলছে। এবং এখানে যারা হলো শনাক্ত পরীক্ষা করার জন্য এসেছিলেন তাদের আসলে কি বলে অভিযোগের শেষ নেই। আমরা আসলে একটু কথা বলতে চাই এখানে যারা আসছেন তাদের সাথে একটু আসলে কথা বলার চেষ্টা করবো। এই মাত্র দেখছেন যে সবাই হুড়োহুড়ি করে এই জায়গাটাতে ঢুকতে শুরু করেছেন, কিন্তু এখন পর্যন্ত এই এলাকাটি না খোলার কারণে তারা হলো ভেতরে প্রবেশ করতে পারছেন না। সকাল থেকেই তারা আসলে ক্ষুব্ধ হয়ে রয়েছেন। একটু কথা বলে, আপনারা এখানে এসেছেন কখন এবং কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন? আমরা 9টার সময় এসে 9টার দিকে আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি। কেন? গেট বন্ধ, তো গেট খুলে নাই, ডাক্তারও আসে নাই। আপনি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছি এবং আমি টাকা জমা দিয়ে 10টার সময় এখানে দাঁড়িয়ে আছি। আমাকে 10টার সময় বলছে এখানে থাকার জন্য। 10টার সময় আসি, এখন পর্যন্ত এই যে 11:15 বাজলো, এই যে ওনারা ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে আসলে এইমাত্র খোলা হয়েছে এবং তারা ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি আমার কাছে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাব কুর্মিটলায় আছেন তালুকদার বিপ্লব। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, করোনা পরীক্ষার আগের তুলনায় কি সংখ্যক বেড়েছে, কি বলছেন সংশ্লিষ্টরা, বাস্তব চিত্র তুলে ধরবেন। আকাশ, আমি সকাল থেকে রয়েছি এই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং এই কুর্মিটোলা হাসপাতালে কিন্তু সকাল 9:30টায় কিন্তু করোনার পরীক্ষার যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং বেশ একটি ভিড় ছিল। এখন কিন্তু ধীরে কিন্তু ভিড় কিন্তু অনেকটাই কিন্তু কম, বলতে গেলে যে একেবারেই অনেকটাই কমে গিয়েছে। এখনও কিছু মানুষ কিন্তু করোনা টেস্টের জন্য রেজিস্ট্রেশন করছে এবং রেজিস্ট্রেশন তারা শেষ হওয়ার পরবর্তীতে তারা কিন্তু এই বুথে এসে তারা তাদের টেস্টের কার্যক্রম চালাবে। আমি
আমি আপনাকে দুটি তথ্য দিয়ে শেষ করব আকাশ। একটু হলো যে সকাল থেকে যে আমরা এখানে যে ছিলাম এই টেস্টের ক্ষেত্রে আসলে কোনো ভোগান্তি যদি আমি বলি সেক্ষেত্রে হলো যে ব্যবস্থাপনা কিন্তু তেমন কোনো ভোগান্তি কিন্তু পড়তে হয়নি কাউকে, কারণ এখানে প্রতিদিন 100 জনকে রেজিস্ট্রেশন করিয়ে কুর্মিটোলা হাসপাতালে এখান থেকে 100 জনের করোনা টেস্ট করানো হয়। কিন্তু যে জিনিসগুলো, যে অসঙ্গতিগুলো আমাদের চোখে পড়েছে আকাশ, সে বিষয়টি আমি যদি বলি সেটি হলো যে এখানে যারা লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করছে তাদের মধ্যে যে স্বাস্থ্যগত যে ডিস্টেন্স, অর্থাৎ যে সামাজিক দূরত্ব এবং তাদের মধ্যে যে দূরে দাঁড়ানোর যে একটি বিষয় থাকে, অর্থাৎ যে আমি একজনের কাছ থেকে দূরে থাকবো যাতে সে যদি করোনা আক্রান্ত হয় তার মধ্যে যেন সেই বিষয়টা যেন তার তিনজন যেন আক্রান্ত না হয়। আসলে এই বিষয়গুলো কিন্তু আমরা একেবারেই কম দেখেছি। আসলে এ ব্যাপারে এখানকার যারা ব্যবস্থাপনায় আছে তারাও কিন্তু আসলে এই বিষয়ে কাউকে বলা সেটাও কিন্তু আমরা দেখিনি। একই সাথে আমি সবশেষ যেটি বলবো যে আপনি দেখছেন যে এখানে একজন রোগীর করোনা টেস্টের জন্য একজনকে করোনা টেস্টের জন্য কিন্তু করোনা টেস্ট করা হচ্ছে, কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা এখানে কথা বলেছি সেটি হলো যে চেয়ারটিতে বসে তারা যে টেস্ট করা হচ্ছে সেই চেয়ারটিতে আসলে যে বিভিন্ন রুগীরা যে মানুষ যে বসছে এতে করে এটা কতটুকু স্বাস্থ্য জন্য ঝুঁকিপূর্ণ এটা কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম। এটা নিয়ে কিন্তু তারা বলেছে যে একটা ঝুঁকি থেকে যায়। আসলে এই বিষয় নিয়ে আমি হাসপাতালের পরিচালকের সাথে কথা বলবো, উনি আনুষ্ঠানিকভাবে কথা বলবে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাইমাল জিকে এবং তালুকদার বিপ্লব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবর জানিয়েছে বিবিসি। ভারত জানিয়েছে তাদের অভ্যন্তরীণ করোনা আক্রান্তের সংখ্যা সামনের সপ্তাহগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে, তাই ভ্যাকসিনের ডোজগুলো ভারতেরই লাগবে। এর সিদ্ধান্ত এপ্রিলের শেষ নাগাদ বহাল থাকতে পারে। ফলে ভারত থেকে টিকা পাওয়ার আশায় থাকা কোভ্যাক্স প্রকল্পের আওতাধীন 190টি দেশে পদক্ষেপের প্রভাব পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ প্রকল্পের লক্ষ্য ছিল সব দেশের মাঝে ভ্যাকসিনের সুষ্ঠু ভাগ নিশ্চিত করা। দেশটির বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে। ভারত এখন পর্যন্ত 76টি দেশে 6 কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রপ্তানি করেছে, যা বেশিরভাগই অ্যাস্ট্রাজেনেকার। এবারে পশ্চিমবঙ্গ নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রচারে ঘুরে ফিরে আসছে তিস্তা প্রসঙ্গ। ক্ষমতায় গেলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ার প্রতিশ্রুতিও দিচ্ছে সব দলই। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। 21 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট হবে 294টি বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে প্রথম পর্যায়ের ভোট 27 মার্চ। তবে এবারের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক ভাষণে উঠে আসছে তিস্তা প্রসঙ্গ। বিজেপির দাবি রাজ্যে তারা ক্ষমতায় এলে মিটে যাবে তিস্তা সমস্যা। তবে তিস্তা চুক্তি হবে কিনা তা তো সময় বলবে। তার আগে রাজ্যের সবকটা রাজনৈতিক দল ভোটের মুখে রাজনৈতিকভাবে মেপে নিতে চাইছেন তিস্তার পানি। এ নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতাতেও আসবে না, আর বাংলাদেশের সাথে তারা কোনো কথাও বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে, তথাগতরা বলছেন তিস্তা চুক্তি করবে। ভারতবর্ষের বা বাংলার চাষিদের স্বার্থ সেটা দেখাটা বাংলার নেতার কাজ নয়। আর তথাগতরা কি বললেন আমার দরকার নেই, তার কারণ কোনোদিনই বাংলায় বিজেপি আসবে না, আর তথাগতরা আর বাংলাদেশকে কথা বলতে আসবে। ফিরহাদ হাকিম যখন এই ভাবছেন, তখন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মত, পানির অধিকার সকলের আছে, তিস্তা সমস্যা মিটিয়ে ফেলা দরকার। বাংলাদেশের সঙ্গে আমাদের গঙ্গা চুক্তি আছে, তিস্তার সঙ্গে আমাদের আজ না হয় কাল উভয় দেশের প্রতিনিধিদের আলোচনায় বসে বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত গ্রহণ করে নিশ্চয় বন্টন হওয়া দরকার। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং এবারে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্য ছিল এবং থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে হচ্ছেন, ভারতের জন্য যেটা সবচেয়ে ভালো সেই ধরনের কথাবার্তাই হবে। দুদেশের মধ্যে সৌহার্দ্য ছিল, এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। তিস্তা চুক্তি হবে কিনা তা তো সময় বলবে। তবে এবারের 21 বিধানসভা নির্বাচনে সবকটি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে মেপে নিতে চাইছে তিস্তার পানি। কারণ এবারের বিধানসভা নির্বাচনে যে দলই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক না কেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে কীরকমভাবে সুসম্পর্ক বজায় রাখে এখন সেটাই দেখার।
ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা। আইপিএল এর আগে নিজেকে ঝালিয়ে নিতে এই মুহূর্তে মস্কো ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন সাকিব আল হাসান। সকাল 10টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের অবস্থিত নিজ একাডেমিতে পা রাখেন দেশের এই অলরাউন্ডার। এ সময় একাডেমির ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সাকিবের গোটা সেশন তত্ত্বাবধান করছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আইপিএল এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। 9 এপ্রিল আসর শুরু হলেও সাকিবদের প্রথম ম্যাচ 11 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। 22 এপ্রিল দিবাগত রাতে দেশে ফেরার পর একদিনের বিরতিতে গতকাল মিরপুরে প্রথম অনুশীলন করেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ক্রিকেট নিয়ে বিসিবির পরিকল্পনা আর কার্যক্রমের সমালোচনা করে বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দর্শক, এই ছিল বিরতির সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।